প্যারিসের লুভ্র মিউজিয়াম, মাঝরাত। ধরুন, গ্র্যান্ড গ্যালারিতে খুন হলেন সেখানকার খুব বিখ্যাত কিউরেটর জ্যাক সনিয়ার। কিন্তু খুনটা যেমন তেমন খুন নয়। হ্যাঁ, মানে খুনের থেকেও বেশি আলোড়ন তুলল যেভাবে খুনটা করা হয়েছে, তাই না? ওই যে ভিট্রুভিয়ান ম্যানের ভঙ্গিতে শোয়ানো নগ্ন শরীর। ঠিক। আর নিজের রক্ত দিয়ে আঁকা পেন্টাকল, মেঝেতে আবার কিছু সাংকেতিক লেখাও, মানে শুরুতেই একটা গভীর রহস্য। একদম। আর এই রহস্যটা শুধু একটা খুনের না, মনে হচ্ছে যেন ইতিহাসের ভেতরে লুকিয়ে থাকা অনেকগুলো দরজা এক ধাক্কায় খুলে গেল। একটা সাংকেতিক সংখ্যা যেটা দেখে ফিবোনাচি সিরিজের কথা মনে পড়ে, আবার একটা অদ্ভুত লাইন, ও ড্রেকোনিয়ান ডেভিল, ও লেম সেন্ট। আর একদম শেষে লেখা হার্ভার্ডের অধ্যাপক রবার্ট ল্যাংডনের নাম খুঁজে বের করতে। হ্যাঁ, এই সব মিলেই তো ড্যান ব্রাউনের এই থ্রিলার দ্য ভিঞ্চি কোড শুরু থেকেই পুরো বিশ্বে নজর কেড়েছিল। ঠিক তাই। তো আজ আমরা এই আলোড়ন তোলা বইটারই কিছু অংশ নিয়ে একটু নাড়াচাড়া করব। আমাদের হাতে থাকা এই নির্বাচিত অংশগুলো থেকে বোঝার চেষ্টা করব ব্রাউন ঠিক কিভাবে ইতিহাস, শিল্পকলা, ধর্ম, এমনকি ষড়যন্ত্র তত্ত্ব এই সব কিছুকে মিশিয়ে একটা অন্যরকম গল্প তৈরি করলেন। আর সেই গল্পটা কিন্তু অনেক প্রচলিত ধারণাকে বেশ বড়সড় চ্যালেঞ্জ জানিয়েছে। অবশ্যই আমাদের লক্ষ্য কিন্তু বইটার একটা সাধারণ সারসংক্ষেপ করা নয়, বরং আমরা চেষ্টা করব উপন্যাসের মূল ভাবনাগুলো, প্রতীকগুলোর ব্যবহার, আর হ্যাঁ, সবচেয়ে জরুরি যে বিতর্কিত ধারণাগুলো নিয়ে এত আলোচনা, সেগুলোর একটু গভীরে যেতে। মানে যারা কোনো বিষয় নিয়ে চট করে জানতে চান কিন্তু একটু গভীরভাবে, তাদের জন্য আমাদের এই আলোচনাটা কাজে আসতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। এই রহস্য আর বিতর্কের জাল একটু একটু করে খোলা যাক। আচ্ছা, সোনিয়ারের মৃতদেহের পাশে যে পেন্টাকল বা পঞ্চকুনি তারা পাওয়া গেল, ওটা দিয়েই তো প্রতীকী ভাষার খেলাটা শুরু হলো, তাই না? একদম। পেন্টাকল বললেই তো অনেকে, মানে বিশেষ করে আজকালকার পপ কালচারে যা দেখানো হয়, তাতে অনেকেই হয়তো অশুভ বা শয়তানের প্রতীক ভেবে বসেন। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক ধারণা। কিন্তু ব্রাউন শুরুতেই এই ধারণাটাকে একেবারে উল্টে দিলেন। ল্যাংডনের মুখ দিয়ে বলালেন যে এর প্রাচীন অর্থ আসলে প্রকৃতি উপাসনা, আর বিশেষ করে সেইক্রেড ফেমিনিন বা পবিত্র নারীত্বের প্রতীক। হুম, ও আচ্ছা। মানে শুরুতেই একটা ইঙ্গিত যে পরিচিত পথে হাঁটা হবে না। ঠিক এখানেই ব্রাউন প্রথম দেখিয়ে দিলেন যে তিনি প্রচলিত ব্যাখ্যার বাইরে যেতে চাইছেন। আর ওই সাংকেতিক লেখাগুলো, ওই যে সংখ্যাটা 13, 3, 2, 21, 1, 1, 8, 5, বা ধরুন ওই ও ড্রাকোনিয়ান ডেভিল, ও লেম সেন্ট লাইনটা, এগুলোর কি কোনো মানে আছে, নাকি শুধু রহস্য বাড়ানোর জন্য? না না, অবশ্যই মানে আছে। যেমন ধরুন সংখ্যাগুলো, ওগুলো আসলে ফিবোনাচি সিরিজ 1, 1, 2, 3, 5, 8, 13, 21, কিন্তু এলোমেলো করে দেওয়া। ও, ফিবোনাচি সিরিজ তো প্রকৃতির অনেক কিছুর মধ্যেই পাওয়া যায়, তাই না? যেমন ফুল বা শামুকের খোল। একদম। এটা একদিকে যেমন সোনিয়েরের বুদ্ধির পরিচয় দেয়, তেমনি পাঠককে মনে করিয়ে দেয় প্রকৃতি আর গণিতের মধ্যেকার ওই রহস্যময় সম্পর্কের কথা। আর ওই ড্র্যাকোনিয়ান ডেভিল লাইনটা শুনতে যতই ভয়ঙ্কর লাগুক, ওটা আসলে একটা অ্যানাগ্রাম। অ্যানাগ্রাম মানে অক্ষরগুলো ওলটপালট করলে অন্য কোনো মানে বেরোবে? ঠিক ধরেছেন। অক্ষরগুলো ঠিকঠাক সাজালে দাঁড়ায় লিওনার্ডো দা ভিঞ্চি, দ্য মোনালিসা। বাহ, তার মানে সমাধান খুঁজতে মোনালিসার কাছে যেতে হবে? হ্যাঁ, ব্রাউন এখানে এটাই দেখাচ্ছেন যে যা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, তার আড়ালে একদম অন্য অর্থ লুকিয়ে থাকতে পারে। আর এটাই কিন্তু পুরো উপন্যাসের একটা মূল সুর। আর এই সব কিছুর কেন্দ্রে পড়লেন রবার্ট ল্যাংডন, হার্ভার্ডের সিম্বলজির অধ্যাপক। যিনি ঘটনাচক্রে প্যারিসেই ছিলেন লেকচার দিতে, আর পর্বিত পরমালির ঘাড়ে একেবারে খুনের ঘটনায় জড়িয়ে পড়লেন, প্রায় সাথে সাথে আবার পুলিশের সন্দেহের তালিকায়। আর তার সাথে এসে যোগ দিলেন সোফি নেভু, ফরাসি পুলিশের ক্রিপ্টোগ্রাফার, এবং সম্পর্কে সোনিয়েরের নাতনি। বোঝা গেল সংকেতগুলো আসলে তার জন্যই লেখা। আচ্ছা আচ্ছা। আর সোফের প্রবেশটা গল্পের মোড় ঘুরিয়ে দিল, কারণ সে বুঝতে পারল যে ক্যাপ্টেন ফসে, মানে পুলিশের ক্যাপ্টেন, সে ল্যাংডনকেই ফাঁসাতে চাইছে। মানে একদিকে চলছে প্রতীকের খেলা, সংকেতের বুদ্ধির লড়াই, আর অন্যদিকে বাস্তব জগতের বিপদ, ষড়যন্ত্র। ঠিক,
কিন্তু এই ষড়যন্ত্রের জালটা যে আরও কত গভীরে ছড়ানো সেটা তো তখনও বোঝা যায়নি। সেই গভীরতার দিকেই যাওয়া যাক তাহলে। ল্যাংডন আর সোফির এই রহস্য সমাধানের চেষ্টার পাশাপাশি আমরা আরেকটা চরিত্রকে দেখতে পাই, সাইলাস, তাই না? হ্যাঁ, সাইলাস শ্বেতিরোগী সন্ন্যাসীর মতো জীবনযাপন করে, কিন্তু ভীষণ ঠান্ডা মাথায় খুন করতে পারে। আর সেই সনিয়ার সহ আরও কয়েকজনকে খুন করেছে এক অজানা টিচারের নির্দেশে। এই টিচারটাকে সেটা তো প্রথমে বোঝা যায় না। না, সাইলাসের চরিত্রটা বেশ ট্র্যাজিক আসলে। তার অতীতটা কেমন মর্মান্তিক, বাবার হাতে অত্যাচার, জেল, তারপর স্পেনে এক পাদ্রির কাছে আশ্রয়। তেমনি তার বর্তমান জীবনটা নিয়ন্ত্রিত হচ্ছে ওপেস ডে নামে একটা বাস্তব ক্যাথলিক সংগঠন আর ওই রহস্যময় টিচারের দ্বারা। ওপাস দেই এটাও তো একটা বাস্তব সংগঠন, তাই না? ব্রাউন এদেরকে কিভাবে দেখিয়েছেন? হ্যাঁ, বাস্তব। তবে ব্রাউন ওপেস ডেকে দেখিয়েছেন খুব রক্ষণশীল, প্রভাবশালী আর কিছুটা হলেও ভীতি করা একটা সংগঠন হিসেবে, যারা তাদের উদ্দেশ্য পূরণের জন্য শারীরিক প্রায়শ্চিত্ত, মানে ধরুন কাটা লাগানো বেল্ট পরা বা দড়ি দিয়ে নিজেকে আঘাত করা, এই সব কঠোর নিয়মকানুন পালনে বিশ্বাসী। বইয়ের শুরুতে লেখক যদিও একটা ডিসক্লেমার দিয়েছিলেন যে ওপাস দেই বাস্তব, কিন্তু তাদের এই চিত্রায়ন নিয়ে তো প্রচুর বিতর্ক হয়েছিল। হ্যাঁ, ভীষণ বিতর্ক হয়েছিল। ওপাস দেই এবং অনেক ক্যাথলিক সমালোচকই মনে করেন ব্রাউন তাদের খুবই ভুলভাবে এবং নেতিবাচক আলোতে দেখানোর চেষ্টা করেছেন। উপন্যাসে বিশপ অ্যারিঙ্গারোসা আর সাইলাসের মাধ্যমে ব্রাউন দেখানোর চেষ্টা করেছেন যে কিভাবে অন্ধবিশ্বাস আর ক্ষমতার লোভ মানুষকে ব্যবহার করতে পারে। কিন্তু এখানেও ব্রাউন একটা প্রশ্ন তুলে ধরছেন, তাই তো? হ্যাঁ, যে প্রাতিষ্ঠানিক ধর্ম কি সবসময় ঠিক পথে চালায়, নাকি কখনো কখনো নিজেরাই সত্যকে আড়াল করার চেষ্টা করে? একদম, এটাই প্রশ্ন। আচ্ছা, এই ওপাস দেই আর সাইলাসের মিশনটা কি ছিল? ওরা ঠিক কি খুঁজছিল? ওরা খুঁজছিল প্রায়োরি অফ সায়ন নামে আরেকটা গুপ্ত সংগঠনের মূল রহস্যটা, যেটাকে আমরা হলি গ্রেল নামে চিনি। আচ্ছা, আর সোনিয়েট ছিলেন এই প্রায়োরির গ্র্যান্ড মাস্টার। হ্যাঁ, সাইলাসের মিশন ছিল প্রায়োরির 4 জন শীর্ষ নেতাকে, গ্র্যান্ড মাস্টার আর 3 সেনেশালকে খুন করে গ্রেলের আসন ঠিকানাটা জেনে নেওয়া। প্রায়োরি অফ সায়ন, এটাও তো বেশ রহস্যময় শোনায়। ব্রাউন তো দাবি করেছেন এটাও বাস্তব, আর এর সদস্য ছিলেন আইজ্যাক নিউটন, লিওনার্ডো দ্য ভিঞ্চি, ভিক্টর হিউগোর মতো বিখ্যাত মানুষেরা। এদের উদ্দেশ্যটা কী ছিল? উপন্যাসের গল্প অনুযায়ী প্রায়োরি অফ সায়নের মূল কাজ হল ইতিহাসের একটা অত্যন্ত বিস্ফোরক গোপন তথ্যকে রক্ষা করা। কি সেই তথ্য? সেটাই হোলি গ্রেল এবং স্যাক্রেড ফেমিনিন বা পবিত্র নারীত্বের আসল রহস্য। প্রায়োরি মনে করে চার্চ হাজার হাজার বছর ধরে এই সত্যিটাকে ধামাচাপা দিয়ে রেখেছে, তাই তারা এই গোপন জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্ষা করে আসছে। আর এখানে ব্রাউনের গল্পটা তার সবচেয়ে বিতর্কিত জায়গায় ঢুকে পড়ে। সেই বিতর্কিত অংশটা তাহলে কি? হোলি গ্রেলের আসল রহস্যটা আমার মনে হয় সনিয়েরের রেখে যাওয়া সূত্রগুলো ধরে ল্যাংডন আর সোফি যখন স্যার লি টিবিং নামে এক ব্রিটিশ গ্রেল বিশেষজ্ঞের কাছে পৌঁছায়, তখনই ব্যাপারটা পরিষ্কার হতে শুরু করে। ঠিক তাই, টিবিংয়ের চ্যাততে পৌঁছানোর পরই উপন্যাসের রোডটা একেবারে ঘুরে যায়। টিবিং ব্যাখ্যা করেন যে হোলি গ্রেল আসলে কোনো কাপ বা পানপাত্র নয়, যেমনটা আমরা সাধারণত গল্পে শুনি বা সিনেমায় দেখি। পানপাত্র নয় তাহলে? হোলি গ্রেল আসলে একজন মানুষ, ম্যারি ম্যাগডালেন। ম্যারি ম্যাগডালেন, মানে বাইবেলের সেই চরিত্র? হ্যাঁ, তাকেই হোলি গ্রেল বলা হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটাই ব্রাউনের সবচেয়ে আলোড়ন ফেলা দাবি। টিবিংয়ের মাধ্যমে তিনি যুক্তি দেন যে কিছু ঐতিহাসিক সূত্র, বিশেষ করে নস্টিক গসপেল মানে বাইবেলের যে স্বীকৃত ভার্সন, তার বাইরে থাকা কিছু প্রাচীন খ্রিস্টীয় লেখা, সেগুলো নাকি বলছে ম্যারি ম্যাগডালিন ছিলেন যিশুর স্ত্রী। শুধু তাই নয়, তাদের সন্তানও ছিল। বলেন কি? যিশুর স্ত্রী, সন্তান? হ্যাঁ, আর এই রাজকীয় বংশধারাকেই বলা হয় সাং রিয়েল, মানে রাজকীয় রক্ত, রয়্যাল ব্লাড। টিবিংয়ের থিওরি হল সাংগ্রেল বা হোলি গ্রেল শব্দটা আসলে এই সাংরিয়াল কথাটারই ভুল উচ্চারণ বা অপভ্রংশ। তার মানে ব্রাউনের উপন্যাস অনুযায়ী যিশুর বংশধরেরা এখনও পৃথিবীতে বেঁচে আছেন? এটা তো প্রচলিত খ্রিস্টান ধর্মবিশ্বাসের একেবারে মূলে আঘাত করে। ঠিক, একেবারে বিপরীত ধারণা।
আর টিবিং এর সপক্ষে আরও জোরালো প্রমাণ হিসাবে লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপার ছবিটার ব্যাখ্যা দেন। হ্যাঁ, ওই বিখ্যাত ছবিটা। সেখানে কিসের ইঙ্গিত? টিবিং বলেন ছবিতে যিশুর ডান দিকে যিনি বসে আছেন, যাকে আমরা সাধারণত সেন্ট জন বলে চিনি, তিনি আসলে দেখতে মোটেও পুরুষ নন, বরং নারী, এবং তিনি আর কেউ নন, ম্যারি ম্যাগডালেন। তাই নাকি? হ্যাঁ, তাদের পোশাকের রং নাকি একে অপরের পরিপূরক, নেগেটিভ ইমেজ। তাদের বসার ভঙ্গি, এমনকি তাদের শরীর দিয়ে যে একটা এম অক্ষরের মতো আকৃতি তৈরি হয়েছে, টিবিংয়ের মতে এই সব কিছুই ম্যারি ম্যাগডালেন অথবা ম্যারেজ এর দিকে ইঙ্গিত করছে। এই ব্যাখ্যা নিয়েও তো শিল্প ঐতিহাসিকদের মধ্যে অনেক বিতর্ক আছে, তাই না? প্রচুর বিতর্ক। তবে ব্রাউন এখানে প্রতীক ব্যবহারের ওপর খুব জোর দিয়েছেন। টিবিং আরও ব্যাখ্যা করেন যে প্রাচীন প্রতীক অনুযায়ী চ্যালিস বা পানপাত্র, যার আকৃতি ত্রিকোণা, হল নারীত্বের প্রতীক, আর ব্লেড বা তলোয়ার, যার আকৃতি ত্রিকোণা, হল পুরুষত্বের প্রতীক। আচ্ছা। লাস্ট সাপার ছবিতে যিশু আর ম্যারির মাঝখানে যে ফাঁকা জায়গা, সেটা নাকি একটা নিখুঁত চ্যালিসের আকার তৈরি করে। এটাই পবিত্র নারীত্ব বা ম্যারি ম্যাগডালিনের প্রতীক। কিন্তু ব্রাউনের যুক্তি অনুযায়ী চার্চ কেন এই সত্যিটা গোপন করতে চাইবে? কারণটা কি? টিবিংয়ের তত্ত্বটা হল যিশুকে ঈশ্বরের আসনে বসানোর জন্য এবং চার্চের পুরুষতান্ত্রিক কাঠামোটাকে টিকিয়ে রাখার জন্য ম্যারি ম্যাগডালিনের গুরুত্ব কমিয়ে দেওয়াটা জরুরি ছিল। তাকে পতিতা হিসেবে দেখানো হল যাতে যিশুর মানবিক দিক, তার বিবাহিত জীবন বা বংশধর থাকার ব্যাপারটা চাপা পড়ে যায়। উপন্যাসে দাবি করা হচ্ছে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন আর ৪র্থ শতকের নিসিয়ার কাউন্সিল যখন বাইবেলকে সংকলন ও সম্পাদনা করে, তখনই এই কাজটা খুব ভালোভাবে করা হয়েছিল। আর প্রায়োরি অফ সায়নের মতো গুপ্ত সংগঠনগুলোই নাকি এই চাপা দেওয়া সত্যটা এতদিন ধরে রক্ষা করে আসছে। তার মানে এই পুরো তথ্যের চাবিকাঠিটা আছে ওই ক্রিপ্টেক্সের ভেতরে, যেটা সোনিয়ের রেখে গিয়েছিলেন। হ্যাঁ, ঠিক তাই। ওই ক্রিপ্টেক্সটাই হল প্রায়োরি কিস্টোন। ওটা আসলে একটা সিলিন্ডার আকৃতির যন্ত্র, যার ভেতরে প্যাপিরাসে লেখা আসল গোপন তথ্যটা আছে। এটা খুলতে গেলে একটা নির্দিষ্ট পাসওয়ার্ড জানতে হবে, যেটা আবার একটা কবিতার মধ্যে লুকানো। আর ভুল পাসওয়ার্ড দিলে? ভুল পাসওয়ার্ড দিয়ে জোর করে খোলার চেষ্টা করলেই ভেতরের ভিনিগারের শিশি ভেঙে যাবে আর প্যাপিরাসের লেখাটা গলে নষ্ট হয়ে যাবে। খুব বুদ্ধি করে বানানো। তার মানে এই কিস্টোনের সমাধান খুঁজে বের করা, পাসওয়ার্ডটা জানা, এটাই হলো ল্যাংডন আর সোফির পরের চ্যালেঞ্জ। তারা কি পারল সেটা করতে? পারল, কিন্তু পথটা মোটেই সহজ ছিল না। কবিতার সূত্রগুলো বেশ জটিল ছিল। শেষ পর্যন্ত সেগুলো তাদেরকে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে স্যার আইজ্যাক নিউটনের সমাধির কাছে নিয়ে যায়। নিউটনের সমাধি? কেন? কারণ কবিতাটার একটা লাইনে ইঙ্গিত ছিল এক নাইট যাকে এক পোপ সমাধিস্থ করেছেন, আ নাইট আ পোপ এন্টার্ড। অনেক ভেবেচিন্তে ল্যাংডন বুঝতে পারে নাইট হলেন স্যার আইজ্যাক নিউটন, আর পোপ কোনো পোপ নন, বরং কবি আলেকজান্ডার পোপ, যিনি নিউটনের সমাধির এপিটাফ বা সমাধিলিপি লিখেছিলেন। বাহ, দারুণ বুদ্ধির খেলা। কিন্তু এখানেও তো একটা বড় ধাক্কা অপেক্ষা করছিল ওদের জন্য। হ্যাঁ, গল্পের সবচেয়ে বড় টুইস্টটা এখানেই। ওয়েস্টমিনস্টার অ্যাবেটে গিয়েই তারা মুখোমুখি হয় আসল ভিলেনের, আর জানতে পারে পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী ওই রহস্যময় টিচার, যিনি সাইলাসকে পরিচালনা করছিলেন, তিনি অন্য কেউ নন, স্বয়ং স্যার লি টেবিং। কি বলছেন? টিবিং, যিনি এতক্ষণ ধরে তাদের সাহায্য করছিলেন, গ্রেলের রহস্য বোঝাচ্ছিলেন, তিনিই আসলে অপরাধী? কিন্তু কেন? তার উদ্দেশ্য কি ছিল? টিবিংয়ের আসল উদ্দেশ্য ছিল চার্চের উপর একরকম প্রতিশোধ নেওয়া, আর গ্রেইলের যে গোপন রহস্য সেটা নিজের নিয়ন্ত্রণে আনা। তিনি মনে করতেন প্রায়োরি অফ সায়ান তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছে না, গ্রেইলকে লুকিয়ে রাখছে। তাই তিনি নিজে এই সত্যটাকে পৃথিবীর সামনে আনতে চেয়েছিলেন, দরকার হলে হিংসার পথ বেছে নিও। তার মানে তিনি ওপাস দে আর বিশপ অ্যারিঙ্গারোসা দুজনকেই ব্যবহার করেছিলেন। হ্যাঁ, নিজের পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোনিয়ের আর বাকিদের খুন করিয়েছেন সাইলাসকে দিয়ে, যাতে কিস্টোনটা তার হাতে আসে। তাহলে ক্রিপ্টেক্সটা কি হলো? টিবিং কি সেটা পেয়ে গেলেন? প্রায় পেয়েই গিয়েছিলেন, কিন্তু একেবারে শেষ মুহূর্তে ল্যাংডন পাসওয়ার্ডটা অনুমান করতে পারে অ্যাপল, নিউটনের অ্যাপল পড়ার বিখ্যাত গল্পের সূত্র ধরে। আচ্ছা। সে তখন টিবিংকে বোকা বানানোর জন্য এমন ভাব করে যেন ক্রিপ্টেক্সটা ছুঁড়ে ফেলে দিচ্ছে বা ভেঙে ফেলছে, কিন্তু আসলে সে ওটা খুলে ফেলে এবং ভেতরে দ্বিতীয় ছোট ক্রিপ্টেক্সটা বের করে নেয়। আর ঠিক তখনই পুলিশ এসে টিবিংকে গ্রেফতার করে। তার মানে আসল রহস্যের চাবিকাঠিটা এখন ল্যাংডন আর সোফির হাতে।
ওই ছোট ক্রিপ্টেক্সটা ওদের কোথায় নিয়ে গেল? এই ছোট ক্রিপ্টেক্সের ভেতরে কবিতাটা ছিল অনেক বেশি স্পষ্ট, কোনো রাগঢাক না করে সরাসরি স্কটল্যান্ডের রসলিন চ্যাপেলকে নির্দেশ করা হয়েছিল, দ্য হোলি গ্রেল নিথ এনশিয়েন্ট রসলিন ওয়েটস। রসলিন চ্যাপেল, এটাও তো নাইট টেম্পলার আর নানা রকম রহস্যময় কিংবদন্তির সাথে জড়িয়ে আছে, তাই না? একদম, জায়গাটা নিজেই একটা রহস্য। তাহলে কি গ্রেল শেষ পর্যন্ত রসলিন চ্যাপেলেই ছিল? আসলে গাড়ি দুর্ঘটনায় মারা যায়নি। তাদের রক্ষা করার জন্যে প্রায়োরি অফ সায়ান এই মিথ্যে গল্পটা তৈরি করেছিল। রক্ষা করার জন্য? কেন? কারণ সোফি আর তার ভাই আসলে ম্যারোভিঞ্জিয়ান রাজবংশের শেষ উত্তরসূরি, অর্থাৎ তারা যীশু খ্রিস্ট এবং ম্যারি ম্যাগডালিনের সরাসরি বংশধর। বলেন কি, সোফি নিজেই সেই রাজকীয় রক্ত বা স্যাংরিয়েলের ধারক? অবিশ্বাস্য। হ্যাঁ, তার দাদা জ্যাক সনিয়ের, যিনি প্রায়োরির গ্র্যান্ড মাস্টার ছিলেন, তিনি তাদের পরিচয় গোপন রাখার জন্য এই পুরো ব্যবস্থাটা করেছিলেন। ভাবা যায়, কি অসাধারণ একটা মোড়। আচ্ছা, তাহলে আসল গ্রেলটা কোথায়? মানে ম্যারি ম্যাগডালিনের সমাধিটা? রোসলি চ্যাপেল থেকে তারা জানতে পারে যে সোনিয়েরের শেষ ইচ্ছা অনুযায়ী গ্রেলকে তার আদি বাসভূমি ফ্রান্সে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফ্রান্সে? মানে প্যারিসে? হ্যাঁ, প্যারিসে ফিরে ল্যাংডন আবার সোনিয়েরের লিখে যাওয়া শেষ কবিতাটার কথা ভাবে এবং সেটার আসল মানে বুঝতে পারে। বিনিথ দ্য স্টারি স্কাইজ বা মাস্টার্স লাভিং আর্ট, এই সব কিছুই আসলে অন্য কোনো জায়গাকে নয়, বরং লুভার মিউজিয়ামকেই নির্দেশ করছে। যেখানে পুরো গল্পটা শুরু হয়েছিল, শেষটাও সেখানেই। ঠিক তাই। লুভারের যে বিখ্যাত কাচের পিরামিডটা আছে, তার ঠিক নিচে যেখানে একটা উল্টো পিরামিডও লা পিরামিড ইনভার্সে আছে, হ্যাঁ হ্যাঁ, দেখেছি। সেই উল্টো পিরামিডের ঠিক নিচেই নাকি একটা ছোট্ট গোপন প্রকোষ্ঠে ম্যারি ম্যাগডালিনের সমাধি লুকানো আছে। তার মানে উল্টো পিরামিডটা হলো চালিস বা নারীত্বের প্রতীক, ডেল্টা, আর তার নিচে থাকা সমাধি বা ছোট পিরামিডটা হলো ব্লেড বা পুরুষত্বের প্রতীক। একদম, পুরুষ আর নারীর সেই আদি মিলনের প্রতীক। আর এই জায়গাটা প্যারিসের প্রাচীন রোজ লাইনের ওপর অবস্থিত। এখানেই ম্যারি ম্যাগডালিনের দেহাবশেষ চিরনিদ্রায় শায়িত, আর এখানেই ব্রাউনের গল্পটা একটা সম্পূর্ণ বৃত্ত তৈরি করে শেষ হয়। অসাধারণ। সব মিলিয়ে যদি দেখি, দ্য ভিঞ্চি কোড শুধু একটা টানটান উত্তেজনার থ্রিলারই নয়, এটা আসলে ইতিহাস, ধর্ম, শিল্পকলা আর প্রতীকের জগৎ নিয়ে আমাদের যে প্রচলিত ধারণা, সেগুলোকে বেশ চড়ে সরে একটা ঝাঁকুনি দিয়েছিল। নিঃসন্দেহে এর মূল শিক্ষা বা বার্তাটা হয়তো এটাই যে ইতিহাস সবসময় একটাই সরল রেখায় চলে না। আমরা যা পড়ি বা জানি তা বেশিরভাগ সময় বিজয়ী বা ক্ষমতাবানদের লেখা একটা সংস্করণ। এর আড়ালে অনেক সত্যি চাপা পড়ে থাকতে পারে, অনেক অন্যরকম ব্যাখ্যা লুকিয়ে থাকতে পারে, যা আমরা হয়তো খেয়াল করি না। ব্রাউন যেন আমাদের এটাই শেখাতে চান যে প্রতীক আর সংকেতের ভাষাগুলো পড়তে জানতে হবে, প্রশ্ন করতে শিখতে হবে, আর যা আমরা খালি চোখে দেখছি তার গভীরে তাকানোর চেষ্টা করতে হবে। তাহলে এই আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য চিন্তার খোরাক হিসেবে কি রেখে যাওয়া যেতে পারে? হয়তো এটাই ভাবার বিষয় যে সত্য বলে আমরা যাকে জানি সেটা আসলে কি? এটা কি কোনো ধ্রুব, অপরিবর্তনীয় জিনিস, নাকি সময়ের সাথে সাথে, ক্ষমতার পালাবদলের সাথে সাথে এর ব্যাখ্যাও বদলে যায়? ঠিক। ড্যান ব্রাউন যেভাবে প্রতিষ্ঠিত ঐতিহাসিক আর ধর্মীয় গল্পগুলোকে চ্যালেঞ্জ করেছেন, তা আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান অর্জন বা সত্যের সন্ধান একটা চলমান প্রক্রিয়া। প্রশ্ন করা, সন্দেহ করা আর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একটা বিষয়কে বিচার করার মধ্যেই হয়তো আসল সত্যের কাছাকাছি পৌঁছানোর পথটা লুকিয়ে আছে। আর হয়তো এটাও যে শিল্পকর্ম, প্রাচীন স্থাপত্য, এমনকি খুব সাধারণ দেখতে প্রতীকের মধ্যেও কত গভীর অর্থ, কত না বলা কথা লুকিয়ে থাকতে পারে। একদম, যা দেখার জন্য শুধু চোখ নয়, মনটাকেও খোলা রাখতে হয়। হয়তো আমাদের চারপাশে এমন অনেক রহস্য ছড়িয়ে আছে, অপেক্ষা করছে শুধু সঠিক দৃষ্টি দিয়ে আবিষ্কার হওয়ার।